সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর জে আলী। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। জি আলী ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। আগে শিক্ষা, পরে অর্থ উপার্জন, কিন্তু এ প্রজন্ম শিক্ষার আগে অর্থকে প্রাধান্য দিচ্ছে, ফলে প্রকৃত শিক্ষা বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? সত্যিকার অর্থে তো আগে পড়াশোনা করে নিজেকে তৈরি করে তারপরে কেউ উদ্যোক্তা হবে বা কেউ চাকরি করবে বা যে পেশায় যাক বা স্বপেশায় যে কোনো পেশায় আসুক, যদি নিজেকে তৈরি না করে না গড়ে তার আগেই যদি সে অর্থ প্রাপ্তির জন্যে চেষ্টা করে বা নিজেকে অর্থ উপার্জনের জন্য নিয়োজিত করে, তাহলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো দিনই সুফল বয়ে আনবে না। এটা কারোর জন্যই সম্ভব না। আজকে এই দেশে বা এই জগতে যারা জ্ঞানীগুণী মহাজন, যারা সফল মানুষ, তারা সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময় নিজেদেরকে গড়েছেন। এরপরে তারা অর্থ উপার্জনের জন্য বা চাকরি বা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং অর্জন আগে, এরপরে দেওয়া। আগে শিক্ষা, আগে নিজেকে গড়া, জ্ঞানের আলো, নিজেকে আলোকিত করা, এরপর সেই আলো ছড়িয়ে উপার্জনের পথে যাওয়া। এই প্রজন্ম তো আপনার এই যে জ্ঞান ও বাণী, জ্ঞানের বাণী, আপনার উপদেশ, এ প্রজন্ম শুনতে চাচ্ছে না। কিন্তু কিভাবে জানি মোহগ্রস্ত হয়ে তারা ঘুরে ফিরে অর্থকে আগে প্রাধান্য দিচ্ছে। এর জন্য আমাদের কি কি উপদেশ থাকতে পারে তাদের এই জন্য আসলে আমি যেটা মনে করি যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিকতা এর জন্য দায়ী। কারণ আমরা একজন মানুষ কত বড় জ্ঞানী গুণী, কত বড় সাহিত্যিক, কবি বা সম্মানী, এটা না দেখে, এই সম্মানের জায়গাটা না দেখে দেখি কে কত বড় গাড়িতে চলাফেরা করে, কে কত সুন্দর অট্টালিকায় থাকে, তাকে আমরা সামাজিক মর্যাদা বা গুরুত্ব দিয়ে থাকি। তো যেহেতু সামাজিকভাবে এটা দেয়া হয়, পারিবারিকভাবে এটাকে প্রমোট করা হয়, আর এই কারণেই কিন্তু আমাদের যারা যুবক বা ইয়াং জেনারেশন, এরা অর্থপ্রাপ্তি বা অর্থ ইনকামের দিকে বা আয়ের দিকে বেশি মনোযোগী হয় নিজেকে তৈরি করার চেয়েও। এটা কিন্তু সমাজের জন্য আমি মনে করি একটা ব্যাধির মতো ধারণ করেছে। এই ব্যাধি থেকে বের হওয়ার উপায় কি? এটা পারিবারিকভাবে বড় একটা শিক্ষার জায়গা। প্রত্যেকটা মানুষ আসলে যে কটা জায়গা থেকে শেখে, তার প্রথম অন্যতম হলো পরিবার। এখন পারিবারিক গণ্ডিতে সে যখন শেখে, তখন যে তাকে একজন জ্ঞানী গুণীর মতো হয়ে উঠতে তার বাবা মা বলে, তার বড়রা বলে পরিবারের, তাহলে সে ওইভাবে একটা মাইন্ড সেট আপ তৈরি করে। এরপর আসুন শিক্ষার একটা জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ। শিক্ষকরা যদি মানুষকে মানবতার কথা বলে, মানুষ আগে হওয়া বলে, ভালো মানুষ হওয়া বলে, তখন কিন্তু সে অর্থপ্রাপ্তির চেয়ে নিজেকে মানুষ হিসেবে তৈরি করার দিকে মনোযোগী হবে। এই জন্য ভূমিকাটা আসলে ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিষয়টা তাই হচ্ছে আর কি। জি আলী ভাই, আপনি জানেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের ইংরেজি মাধ্যমে পড়েই তবেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হয়। আমরা কি পারি না মাতৃভাষায় পড়াশোনা করে, পঠন পাঠন করে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি? এবং কিভাবে? অবশ্যই সম্ভব, কিন্তু সেজন্য আসলে পরিকল্পনা দরকার, সেজন্য আসলে গবেষণা দরকার, সেজন্য আসলে ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার যে পাঠ্যসূচি, পাঠ্যক্রম, সেই পাঠ্যসূচি পাঠ্যক্রমগুলো কিন্তু বিদেশি ভাষায়, বিশেষ করে ইংরেজিতে। তো এই বইগুলোকে যদি আমরা আমাদের মাতৃভাষায়, এটা ভাষার মাস, আমরা যদি অনুবাদ করতে পারি, আমরা যদি আমাদের বইগুলোকে দেশীয় পার্সপেক্টিভে লিখতে পারি, তাহলেই কিন্তু আমরা স্বদেশি ভাষায় বা বাংলা ভাষার মাধ্যমেই কিন্তু ইঞ্জিনিয়ার বা ডক্টর তৈরি করা সম্ভব। এবং এতে করে কিন্তু বুঝের জায়গাটাও ভালো হবে। মানুষের মানে বুঝটা কিন্তু ভেতর থেকে আসে, আর ভেতর থেকে কখন আসে? যখন সে নিজের ভাষায় কোনো কিছু পাঠ্যপুস্তক পায়। এখানে একটা বড় গ্যাপ আসলে আছে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাহিত্য চর্চা প্রায়
বিলুপ্তির পথে। শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এই সাহিত্য চর্চাকে এই বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হলে আমাদের কি কি পথ অবলম্বন করা যেতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে সত্যিকার অর্থে সমন্বিত উদ্যোগ ছাড়া এটা সম্ভব না। কারণ একটা জাতি কি দিয়ে টিকে থাকে, কিভাবে বেঁচে থাকে, একটা জাতি বেঁচে থাকে তার শিল্প, সাহিত্য, কৃষ্টি, কালচারের উপর। আজকে উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই, ধরেন ফ্রান্স পৃথিবীর উন্নত একটি দেশ। উন্নত হওয়ার কারণ কি? কারণ তারা সেই 15 শতক থেকে তারা শিল্প সাহিত্যের দিকে যে মনোযোগী হয়েছে, তাদের যে ফরাসি বিপ্লব, এটার পিছনে কিন্তু শিল্প সাহিত্যের, কৃষ্টি, কালচারের অবদান সবচেয়ে বেশি, লেখকদের ভূমিকা সবচেয়ে বেশি, সেখানে দার্শনিকদের ভূমিকা, ভলতেয়ার, রুশোদের ভূমিকা সবচেয়ে বেশি। তো যদি একটা দেশের মানুষ শিল্প সাহিত্যে, তার কৃষ্টি কালচারে সমৃদ্ধ না হয়, সেই জাতির উন্নতি সম্ভব না। আর এই জাতির এই কৃষ্টি কালচারটার পুরো পরিবর্তনটা কিন্তু আসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালক, যারা শিক্ষক, যারা ভাইস চ্যান্সেলর এবং যারা পৃষ্ঠপোষক, স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় যখন সাহিত্যকে গুরুত্ব দেয়া হবে, শিল্পকে প্রতিষ্ঠার জন্যে চেষ্টা করা হবে, পেট্রোনাইজ করা হবে, মানে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, তখন এটা কি করবে? একেবারে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে একটা সুন্দর, সুশীল, সুকুমার বৃত্তিগুলো উন্নতি লাভ করবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এবং একটা দেশের ছেলেমেয়েরা যখন, শিশু কিশোররা যখন সাহিত্যের প্রতি আগ্রহান্বিত হয়, তখনই সেই দেশ পরিণতি লাভ করে এবং উন্নতির দিকে যায়। তো এই জায়গাটাতে আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, পারিবারিক দিক থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে। এই যে সচেতনতার কথা বললেন, একটা বিষয় কিন্তু আমরা এখনো সচেতন করে আমাদের এ প্রজন্মকে গড়ে তুলতে পারতেছি না। এই প্রজন্ম জানেন সোশ্যাল মিডিয়াতে আসক্তগ্রস্ত হয়ে যাচ্ছে, ফলে অনেকে মন্তব্য করেন এই কারণেই পাঠক দিনে দিনে কমে যাচ্ছে। এটা আপনি কতটুকু বিশ্বাস করেন বা কি যুক্তি দাঁড় করাবেন? এইটা আমি বিশ্বাস করি। সত্যিকার অর্থে সোশ্যাল মিডিয়া আমাদের এমনভাবে গ্রাস করেছে যে আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, কর্মজীবন বলেন, প্রত্যেকটা জায়গায় এখন সোশ্যাল মিডিয়া একটা সবল দিয়েছে, সাপের মতো, কালো সাপের মতো আমি মনে করি। আপনার বাবা মা যারা কর্মজীবী, সারাদিন পরে বাড়িতে যায়, বা বাড়িতে গিয়ে তারা সন্তানদের সাথে সময় না দিয়ে তারা আবার মোবাইল নিয়ে হয়তো ফেসবুকিং করে, চ্যাটিং করে, বা বিভিন্ন ব্যস্ত হয়ে পড়ে। সন্তান সারাদিন পরে স্কুল থেকে আসে, সে যখন আর মানে একটু নিরিবিলি থাকে বা একা থাকে, তখনও তার হাতে একটা মোবাইল থাকে। তো এতে করে যেটা হচ্ছে, আমাদের বাবা মা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই এই মোবাইলে আসক্ত হওয়ার কারণে, সোশ্যাল মিডিয়া আসক্ত হওয়ার কারণে সত্যিকার অর্থে আমাদের ভেতরের যে শুভবুদ্ধিগুলো, এগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। আর বইয়ের কথা যেটা বললেন, অবশ্যই পাঠক কমে যাচ্ছে আমি মনে করি। তবে এখানে পরিবারকে, বাবা মাকে ভূমিকা নিতে হবে। জিয়ানী ভাই, আপনি একজন ব্যবসা ও বাণিজ্যের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অন্যদিকে একজন কথা সাহিত্যিক, কিন্তু এই অধ্যাপনা এবং কথা সাহিত্য অর্থাৎ লেখালেখি, এই দুইটা কিভাবে সমন্বয় করেন, আমাদের কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন থেকে। সত্যিকার অর্থে আমাদের তো বেঁচে থাকার তাগিদে একটা জীবন ও জীবিকার জন্য একটা প্রফেশনে থাকতে হবে, পেশায় থাকতে হবে। সুতরাং আমি শিক্ষকতায় আছি, কিন্তু শিক্ষকতায় থাকলেও আমার ভেতরের যে মানুষটা, যে আলী বা যে লেখক যে আলী, সেই লেখক সত্তাটা কিন্তু আমাকে সবসময় লেখালেখি এবং পড়াশোনার প্রতি বেশি আগ্রহান্বিত করে। তো আমি যেটা করি, আমার এই পেশার পাশাপাশি যে সময়টুকু আমি পাই, সেই সময়টুকু আমি আমার সাহিত্য সাধনায় দিই, আমি পড়াশোনার পেছনে দিই, আমি লেখালেখির পেছনে দিই। কারণ এটা আমার মনটা, মানে আমার ভেতরের যে সত্তাটা, এটা আমাকে সবসময় লেখক হিসেবে পরিচয় দিতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা আমি একজন পাঠক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বেঁচে থাকার তাগিদে এই শহরে আপনি জানেন যে অবশ্যই কোনো না কোনো কাজ, কারণ আগের সে দিন তো নেই। মানিক বন্দ্যোপাধ্যায় বলেন বা অদ্বৈত মূল্য বর্মন, তারা অর্থের কথা বলছেন, রুটি রোজগারের কথা আগে বলছেন। হ্যাঁ, এবং কবি সুকান্ত, সবাই আমরা জানি যে উনি পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলেছেন। অভাবের তাড়নায় মানিক বন্দ্যোপাধ্যায় লিখতে পারেন নাই। মানিক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এই যে কেউ যেন
রুটি এবং রোজগারের ব্যবস্থা না করে লেখালেখিতে না আসে? লেখক না হয়। নিশ্চয়ই এটার মধ্যে কোনো কারণ আছে। আপনি দেখেন অদ্বৈত মূল্য বর্মন একটা উপন্যাস লিখেছেন, তিতাস একটি নদীর নাম, এরপর আর কোনো লেখাই লিখতে পারেন না। কেন? কারণ অভাব, প্রচণ্ড অভাবে উনি চলছে এবং দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে কলকাতার মতো জায়গায়। তো এইটা তো ভাই ঢাকা শহরে আমি আপনি পারবো না। আপনি কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মোটিভেশনাল লেখালেখি নাকি গল্প উপন্যাস? না, কোনটা গল্প বেশি উপন্যাস। গল্প স্বাচ্ছন্দ্য বোধ উপন্যাস করেন? আপনি জানেন যে আমার 2008 সালে প্রথম বই প্রকাশিত হয়, মোটিভেশনাল বই। তখন আমি আমার স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য পেপার পত্রিকায় লিখতাম, দেশের বড় বড় পত্রিকায় লিখতাম। তখন আমি প্রথম বই লেখা শুরু করি মোটিভেশনাল বই দিয়ে। কিন্তু মোটিভেশনাল বই কিন্তু মৌলিক বই না, এটা কিন্তু সংকলন। কিন্তু গল্প এবং উপন্যাস কিন্তু মৌলিক বই, যেটা হয়তো যুগের পর যুগ টিকে থাকবে, বেঁচে থাকবে এবং হয়তো আমি একসময় থাকবো না, কিন্তু আমার লেখা অভিশাপ থাকবে, আমার লেখা লাবণী পয়েন্ট থাকবে, আমার লেখা লোভ থাকবে। সুতরাং এই মৌলিক বইগুলোর প্রতি আমি বেশি সময় এবং শ্রম দিচ্ছি। জি আলী ভাই, আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে বইমেলাতে বর্তমানে সেলিব্রিটি লেখকদের খুব একটা দেখা যাচ্ছে না, এরা ঘর কোনো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যারা সেলিব্রিটি লেখক হিসেবে বইমেলাতে প্রবেশ করেন তাদেরকে বই কিনতেও দেখা যায় না, তাদেরকে উপহার পেতে অভ্যস্ত হয়েছেন বলে অনেকে মন্তব্য করেন। সেলিব্রিটি লেখকদের উপহারের পাশাপাশি তাদের বই কেনাতেও উৎসাহিত করা উচিত অন্যকে। বই কেনা কি উচিত নয় সেলিব্রিটিদের? সেলিব্রিটি লেখকরা যখন নতুন লেখকদের বই কিনবে, অন্যরা পাঠকরা অনুপ্রাণিত হবে, ওই লেখকদের বই কিনে অনুসরণীয় হবে। শিল্প সাহিত্য করে, লেখালেখি করে কি পেয়েছেন, কি পান নাই? সত্যিকার অর্থে যদি বলি, আমি গত 20-22 বছরের শিক্ষকতার জীবনে আমি যতটুকু পরিচিতি পেয়েছি তার চেয়ে বেশি পরিচিত পেয়েছি আমি লেখক হিসেবে। কারণ আমি এমন হয়েছে যে আমাকে ব্যক্তিগতভাবে তো চেনে না, কিন্তু আমার উপন্যাস তার বাড়িতে। আমাকে চেনে না, কিন্তু আমার স্টেজ ম্যানেজমেন্ট বই বা সফলতার প্রথম পাঠ বই, সফলতার দ্বিতীয় পাঠ বই তার বাড়িতে। তো আমাকে চেনে না, কিন্তু আমার লাবণী পয়েন্ট উনি পড়েছেন বা ওনার পরিবারের কেউ পড়েছেন। লেখকদের এই একটা আমি মনে করি ভালো লাগা কাজ করে যে যখন ব্যক্তি আমাকে না দেখলে, না চিনলেও আমার বই বিভিন্ন জায়গায়, দেশের বাইরে, বিশেষ করে ধরেন কানাডার থেকে আমাকে অনেকে ফোন দেয়, ইউরোপ থেকে ফোন দেয়, আমেরিকার থেকে ফোন দেয় যে আপনার একটা বই আমি পড়লাম। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। লেখকদের কিন্তু আসলে অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন বড় উদ্দেশ্য থাকে না। আপনি নিজের একজন কবি, আপনি জানেন যে লেখকরা কখনোই খুব বড়লোক লেখক হয় না। একমাত্র হুমায়ুন আহমেদ ছাড়া বাংলাদেশে কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লেখক আমরা দেখি না। কিন্তু মনের দিক দিয়ে, আবেগের দিক দিয়ে, উচ্ছ্বাসের দিক দিয়ে, ভালোবাসা, ভালো লাগার দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা লেখকই খুব উঁচু মানের, উঁচু মনের হয়। এই জায়গাতে আমি নিজেকে খুব পরিতৃপ্ত মনে করি এবং আমি মনে করি আমি সফল। জি আলী ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটিএন নিউজের স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সুন্দর একটা অনুষ্ঠান, যেটা এটিএন নিউজের খুবই নাম করেছে অনুষ্ঠানটা, এবং অনেকেই দেখে, আমার পরিবারের সবাই দেখে। আমাকে এখানে আমন্ত্রিত করে আমাকে অনেক কি বলবো যে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর জি আলীর সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।